আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতু। কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আমার ডায়েরি এর ২২ নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের কত তারিখ? হয়তো ২৪ তারিখ। আর সর্বশেষ আমি আমার এই পেজে বা আমার এই আইডি বা চ্যানেলে আমি ভিডিও আপলোড দিছিলাম নভেম্বর বা তার আগে, হয়তো ১ মাস আগে আর কি। ১ মাস পরে আবার ২ দিনের ছুটিতে বাড়িতে আসলাম একটু। তো চিন্তা করলাম একটু কিছু বলি আপনাদেরকে। যদিও আপনারা নাই, মাত্র ২-৩ জন, খুব বেশি না। যাই হোক, এগুলা কোনো ম্যাটার করে না। আমার কাজ আমি করি। তো অনেকদিন পরে আমার ডায়েরিটা আমি আবার বের করলাম। বের করার পরে হয়েছে কি, এই যে অল্প সময়ের জন্য এখানে একটু আসছি। আসার পরে এখানে একটু কথা বলে আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে? ডায়েরিটা নামানোর সময় নামাইছি, ঠিক আছে? তারপরে আমি আর কি করি নাই, এটা মোতালা করতে হয়। এখন কাহিনী হয়েছে কি, আমি যা লিখছি এখানে অধিকাংশই আমার মানে যেগুলো চলতেছে রানিংয়ে, সেগুলা বেশিরভাগই ফার্সি কথাগুলো চলতেছে, ফার্সি বাক্যগুলো চলতেছে, যেগুলা মানে এখন হয়েছে কি, আমি যে সর্বশেষ একটু দেখলাম কিছুক্ষণ আগে, যে মোতালা করতে হয়। জিনিসটা বলতে হইলে আগে মোতালা করতে হয়। এ থেকে একটা শিক্ষা যে প্র্যাকটিস করা ছাড়া বা চর্চা করা ছাড়া মানুষের সামনে প্রস্তুতিভাবে ওইরকম আমার এখনও যোগ্যতা হয়ে সারে নাই আর কি। তো এখানে আমি সর্বশেষ হয়তো এরকম একটা বলছিলাম, আই সাইরে তোরান আনে যাবি খুশনানো মায়াত মা আশুকে মানাস আকে বনাস দিকে তু যে শাস্ত। এটার অর্থ এরকম যে, হে পরিতৃপ্ত ব্যক্তি, তোমার কাছে জবের রুটি ভালো লাগে না। মাশুকে মানাস্ত, আর তোমার কাছে যেটা মাশুকে মানাস্ত, আমার কাছে সেটা প্রিয়। আকে বনাস দিকে দুজের শাস্ত, তোমার কাছে যেটা অপ্রিয়। মানে এরকম বলছিলাম যে একজন এই ব্যক্তি, আহ, ক্ষুধার্ত ব্যক্তি আর পরিতৃপ্ত ব্যক্তির একটা পার্থক্য। যে ব্যক্তি পরিতৃপ্ত আছে, পেট পুট ভরা, সেই লোক কখনো সামান্য খাবারের জন্য জবের রুটি, বলা হয়েছে জবের রুটি, যেটা শক্ত রুটি, সেই রুটি খাবার জন্য কখনো আকাঙ্ক্ষা করবে না। সেই রুটিটা সে কখনো খাইতে চাইবে না। পক্ষান্তরে যেই লোকটা ক্ষুধার্ত, সেই লোকের কাছে জবের রুটিটা যতই শক্ত হোক, যতই খাইতে কষ্ট হোক, তবুও তার কাছে সেটা অনেক প্রিয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে বলা হয়েছে যে হৌরানে বেহেস্ট ইরা দোজখ বুয়াদ আরফ আজ দোজখ ইয়া প্রস্তকে বেহেস্ট আরফ। বেহেস্ট সবচাইতে শান্তির জায়গা, আবার জাহান্নাম দোজখ সবচাইতে কষ্টের জায়গা। তো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থান রয়েছে, যে স্থানটার নাম হচ্ছে আরফ। সেটা স্বাভাবিক একটা জায়গা, যে জায়গাটায় খুব বেশি গরম নাই, আবার খুব বেশি শীত নাই, মানে একটা স্বাভাবিক জায়গা। জান্নাতে যেমন অনেক বেশি শান্তি, জাহান্নামে অনেক বেশি কষ্ট, মাঝখানে একটা স্বাভাবিক অবস্থা আর কি। তো যেই ব্যক্তিকে হৌরানে বেহেশতে, বেহেশতের যারা হুরপরি রয়েছে, তারা যখন জান্নাত থেকে তাদেরকে সামান্য সময়ের জন্য আরাফে, মধ্যবর্তী স্থানে আনা হয় বা আনা হলে, তারা কি বলে, যখন আনা হয় তখন তারা বলে যে এটা জাহান্নাম। জান্নাত থেকে আরাফে আসলে সেটাকে তারা জাহান্নাম বলে। জাহান্নামে তো যায় নাই, জাহান্নামে তো আরও খুব ভয়াবহ শাস্তি, আরও খারাপ অবস্থা। তো মধ্যবর্তী স্থান, ঠিক আছে, কারণ জান্নাতে অনেক বেশি শান্তিতে ছিল তারা। তো এই শান্তি থেকে সামান্য সময়ের জন্য যখন স্বাভাবিক অবস্থায় আসলো, এটাকে তাদের কাছে জাহান্নামের মতো মনে হলো। পক্ষান্তরে আবার যখন জাহান্নামের লোকদেরকে মধ্যবর্তী স্থানে, অর্থাৎ স্বাভাবিক স্থানে আনা হয়, তখন তারা এরকম বলে যে এটা জান্নাত। মানে তারা অনেক বেশি কষ্ট করছে জাহান্নামে, জাহান্নামে অনেক বেশি কষ্ট করার পর যখন মধ্যবর্তী স্থানে স্বাভাবিক অবস্থায় আসছে, তখন তাদের কাছে এটা জান্নাত মনে হচ্ছে। আপনি একটু সাধারণ আরেকটা যদি উদাহরণ দিই, এভাবে বুঝতে পারবেন যে আপনি যখন বাহিরে গরমের দিনে থাকেন, অনেক বেশি ঘামে যান, বাহিরটা অনেক বেশি কষ্ট লাগে, হঠাৎ করে যখন মসজিদের ভিতরে বা এসির কোনো রুমে ঢুকেন আপনি, তখন আপনার নিকট শান্তি অনুভব হয়। তখন আপনার কাছে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে অনেক বেশি আরাম লাগে, তখন অনেক ঠান্ডা লাগে শুরুতে। তো একটা পর্যায়ে আপনি ওখানে থাকতে থাকতে আপনার স্বাভাবিক একটা, আপনার শরীরের সাথে সেটা মানে ম্যাচ হয়ে যায়, আপনি সেটাকে অ্যাবজর্ব করতে পারেন, মানে গ্রহণ করতে পারেন।
তো আবার যখন অনেকক্ষণ থাকার পরে আপনি যখন আবার সেখান থেকে এসি রুম থেকে মসজিদ থেকে বের হন, তখন আবার আপনার কাছে বাইরে বাইরে মনে হয় আরো আল্লাহ রে, আগের চাইতে আরো বেশি গরম বেড়ে গেছে। আসলে আগের চাইতে গরম বেশি বাড়ে নাই, আপনি কিছুক্ষণ সময় মসজিদের ভিতরে বা ওই ঠান্ডা স্থানে থাকার কারণে আবার যখন বের হয়েছেন তখন হঠাৎ করে বের হওয়ার কারণে আপনার কাছে অনেক বেশি গরম লাগছে। বিষয়টা হচ্ছে এমন। তো আশা করি আপনাদের বোঝা হয়ে গেছে। তো তারপরে সামনে যদি আগাই, কি লেখছি ভাই কেমনে কম আমি, মারা বজাহা, মারা বজা পড়তে পারতাছি না আমি। মারা বজাহা খু সিতারা আজ আজি একদম নিস্ত, মানে এক হয়েছে কি ফার্সি লেখা 2 নম্বরে, আবার লেখাও এত বেশি সুন্দর না, যার কারণে আমি নিজে কি লিখছি কিতাবে থাকলে হয়তো একটু বুঝতে পারতাম। কাজ নেক একটা কাজ করি পর্যন্ত থাক, আমি সামনে দিয়ে অন্য কিছু কই দিই। সামনে একটু বাংলা আছে নাকি? ও অনেক উর্দু মর্দু লেখছি রে ভাই, কেমনে কম এটি তাই গিয়ে পারতেছি না, কত বড় ডায়েরি, এগুলো আমি কবে শেষ করব? কী কম, আমার কয় মিনিট হয়েছে? 6 মিনিট হয়েছে সবাই। এখান থেকে আমি 2টা ভিডিও করে আপলোড করে তারপরে এখান থেকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা তারপরে সামনে একটা পড়ি, এটা আমি কি করুম সামনের একদিন, কমেডি সমস্যা নাই। মারা বজাহা হু হুস্তার, হুস্তার মানে হুস্তার মানে কি, নাকি ভুল লেখছি? আজি একদম নিস্ত, মারা বজাহা হু হুস্তার, হুস্তার মানে কি আজি একদম নিস্ত, কাজ নেক ওবাদ बदा, अरे भाई की आजब ব্যাপার রে। আয় আকে ইকবালে তু দর গোলামে নিস্ত, গরম কে গনিমতে নিস্ত। ভাই ক্ষমা চাই, সামনে আগাই। এখন আমি আর এটা বুঝতে পারতেছি না, আমি সামনের দিকে একটা অন্য কিছু কই দিই, সেই দিক দিয়ে কই দিই, এগুলো আস্তে আস্তে আরও কয় বছর লাগবো আল্লাহ জানে। তো তারপর আমি একটু কই, অনেক বাংলা, তারপর দিয়ে অনেক বাংলা লিখছি আমি। একটা সুন্দর শোনাই আপনাদেরকে, যেটা আমি করে লিখতে চাইছিলাম, কি জানি কয়, একটা দেওয়ালে বা একটা মোটা কাগজের মধ্যে ওই যে কী কয় দেওয়ালিকার মতো লেখে না, ওইরকম করে লিখতে চাইছিলাম। এটা কিন্তু আমি নিজে লিখছি ভাই, কোনো জায়গায় কপি করিনি। আমি আপনাদেরকে একটু শোনাই এটা। তোমার বড় হতে হবে, এটা লিখছিলাম 24 তারিখ 7 মাস 2023 সাল। মিনিমাম আরও মানে 2 বছর আগে লিখছিলাম। তো তখন দেখেন আমি মানে কী ধরনের চিন্তা ভাবনা করতাম, যে স্বপ্ন যখন তোমার বড় হবে, মেহনত তখন তোমার বাড়াতে হবে। মানে আপনি যদি বড় স্বপ্ন দেখেন, তখন আপনার মেহনতটাও বা আপনার এই যে কাজটাও একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে? অলসতাকে বিদায় জানাবে, কর্মে নিজেকে লিপ্ত রাখবে। হুম 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 আমার নিজের এটা করা দরকার। কথা বললে ভালো বলবে, অন্যথায় চুপচাপ থাকবে। ভাই একটা আজব কথা এই জায়গা থেকে কই আমি। একটা ছেলে মাদ্রাসায় আছে, ও একটু কানে কম শুনে। তো ও একদিন রুম থেকে বের হলো, আর একটা ছেলে ওরে বলল, কি একটা যেন বললো, মানে যেই কথাটা ও শুনলে একটা রিয়াক্ট করতো বা একটা প্রতি উত্তর দিত, একটা জবাব দিত, যেই জবাবটা মানে মজা করে একটা কথা বলছে, যেই কথাটা ও শুনে নাই। কিছু আছে না, শুই না, না শোনার ভান করে, ও একেবারে শুনেই নেই। তো শুনে নাই, যার কারণে ওইখান থেকে সামনে দিয়ে চলে গেছে, ও বুঝতেও পারে না যে কী বলছে। আমরা দুইজনে হাসতেছি যে ও বুঝে নাই। পরবর্তীতে বললাম যে ও যদি এই জিনিসটা বুঝতো তাইলে তোমার সাথে তর্ক লাগিয়ে যাইতো। তো পরবর্তীতে আমার একটা কথা মনে পড়লো, হুজুর বলছিলেন যে বোবা লোকের শত্রু কম। এখন আর একটা কথা আমি একটা এরকম মনে হচ্ছে যে বয়রা লোকেরও শত্রু কম। বয়রা লোকের নিয়ে মানুষ মজা নেয়, আসলে এটাই ভালো ভাই। অবশ্য একটা বিপদ করে দেয়, ছোট্ট ঘটনা মনে কি, ওই যে ওই ছেলেটাই, নাম না বললাম, না বললে তো কি বিপদ হয়ে যায়। তো ওই ছেলেটাই একদিন হুজুরের রুমে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো রাত হওয়ার পরে হুজুর ভাত খাইবো, তখন কি করছে, হুজুরের কইছে কি, ওই যে হুজুরের আলাদা বাটি বটি আছে, ওগুলোর মধ্যে ভাত উঠানো হয়েছে, হুজুরের দস্তরখান বিছানো আছে, সব কিছু আছে। পরে কি জানে বলছে যে দস্তরখান ওইগুলো উঠাইয়া একটু চাপাইয়া তুমি হুজুরে বলছে যে বেডিংটা করো, আল্লাহ সময় শেষ হয়ে যেতেছে, বলছে যে একটু চাপাইয়া বেডিংটা করো। এই কথা বলার পরে ও করছে কি, ভাত তরকারি যাটা ছিল না এগুলা করছে কি সব কিছু
নিয়ে এক করছে কি শুনছে এরকম যে বেডিংটা করতে গেছে আর ভাত তরকারি যা আছে ফালাই দিতে গেছে, এরকম শোনার পরে ভাত তরকারি সব ফালাই দিছে। হুজুর আইছে হাত মুখ ধুয়ে অন্য জায়গা থেকে, আসার পরে পরে দেখি সব ফালাইয়া দিছে। সব ফালাইয়া দেওয়ার পরে কয় ভাত ভূত কী করতেছে, ফালাইয়া দিছি, ফালাইয়া বেডিং টেডিং করে রাখছি, কয় কি ফালাইতে কইছি, পরিষ্কার করতে কইছিলাম। এই যে সময় শেষ হয়ে গেল, এগুলো নিয়ে আবার একটু সামনের ভিডিওতে কই আরেকটা ভিডিও করে লাই। ঠিক আছে, আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।